হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাসরুম। তো চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন ক্লাস নিয়ে, সহজভাবে সরল ভাষায় রসায়নকে বোঝার জন্য। তো আজকে তোমাদের সামনে যে ক্লাসটি করব বা যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে পরমাণুর গঠন অধ্যায় থেকে ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত হুন্ডস রুল বা হুন্ডস মাল্টিপ্লিসিটি রুল বা হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, বিজ্ঞানী হুন্ডের নাম অনুসারে তার নাম, এই সূত্রের নামকরণ করা হয়েছে। তো এই সূত্রটা কি, না হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র কি, না এই সূত্রটা যদি আমরা লেখি বা বলি, বলা যাবে এইভাবে যে সমশক্তি সম্পন্ন কক্ষক যখন ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, প্রথমে ইলেকট্রন এককভাবে পূর্ণ হবে এবং এইখানে আরেকটি টার্ম, ইলেকট্রনগুলির ঘূর্ণন একই দিকে হবে। তারপর বা তার পরবর্তী ধাপে ইলেকট্রন জোড়, তার পরবর্তী ধাপে ইলেকট্রন যুগ্মভাবে পরিপূর্ণ হবে এবং সেই ক্ষেত্রে যে ইলেকট্রনগুলি প্রবেশ করবে সেইগুলির ঘূর্ণন আগের যে ইলেকট্রন আছে, ইলেকট্রনের ঘূর্ণন আছে, তার বিপরীত অভিমুখে হবে। তাহলে যদি এটাকে আমরা এমনি সামারাইজ করে বলি, দেখো সমশক্তি সম্পন্ন কক্ষকে যখন ইলেকট্রন প্রথমে প্রবেশ করে তখন সবসময় ইলেকট্রন এককভাবে প্রত্যেকটি কক্ষকে প্রবেশ করবে। তারপর যদি আরো ইলেকট্রন প্রবেশ করার জন্য থাকে তখন ইলেকট্রন আবার যুগ্মভাবে প্রবেশ করবে ওই কক্ষকে এবং তখন ঘূর্ণন হবে আগের ইলেকট্রন যেই ঘূর্ণনে প্রবেশ করেছিল তার বিপরীত অভিমুখে। এটি হচ্ছে হুন্ডস রুল বা হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। এই সূত্রটা আমরা ব্যাখ্যা করব কিভাবে? এই সূত্রটা ব্যাখ্যা করার আগে আমরা আগের ক্লাসে যেটা দেখেছি, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, যারা আগের ভিডিওটা দেখোনি তারা আগের ভিডিওটা একটু গিয়ে দেখে আসো যে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা কি। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল আমরা দেখেছিলাম যে এস উপকক্ষকে যদি আমরা এইভাবে প্রকাশ করি, কারণ এস উপকক্ষে একটি শক্তি স্তর আছে, উপশক্তি স্তর আছে, এখানে দুটি ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে। পি উপকক্ষ তাকে যদি আমরা এইভাবে প্রকাশ করি, কারণ পিতে তিনটি কক্ষক আছে, পিএক্স, পিওয়াই, পিজেড, এখানে দুটি করে ইলেকট্রন থাকবে। যদি ডি উপকক্ষ আমরা দেখি, ডি উপকক্ষের পাঁচটি কক্ষক আছে, এখানেও দুটি করে ইলেকট্রন থাকবে, মোট 10টি ইলেকট্রন থাকবে। এফ উপকক্ষ, এখানে 7টি কক্ষক আছে, এখানেও দুটি করে ইলেকট্রন থাকবে, মোট 14টি ইলেকট্রন থাকবে। তাহলে কোন উপশক্তি স্তরে কতগুলি করে ইলেকট্রন থাকবে এটা আমরা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল বা পাউলির সূত্রে দেখেছিলাম। এখানে দেখবো যে এই ইলেকট্রন সংখ্যাগুলি আমরা লিখেছি, এই ইলেকট্রন গুলো কিভাবে প্রবেশ করবে। তো প্রথমে যদি আমরা এস দিয়ে শুরু করি, যে এস কক্ষক কিভাবে পরিপূর্ণ হবে। যদি এস উপকক্ষক আমরা দেখি, এস উপকক্ষে একটি শক্তি স্তর আছে বা একটি উপশক্তি স্তর আছে, তাহলে এখানে কটি ইলেকট্রন থাকতে পারে, না দুটি ইলেকট্রন থাকতে পারে। কিভাবে থাকতে পারে?
না তখন ইলেকট্রনের, এটি একটি ইলেকট্রনের চিহ্ন। এই চিহ্নটাকে কি বলবো না ঘূর্ণন চিহ্ন। এই ইলেকট্রনের ঘূর্ণন চিহ্নকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। একটি তীর চিহ্ন দ্বারা, তার মানে তার ঘূর্ণন উপরের দিকে বা প্লাস। এটাকে আমরা এরকম ভাবে অনেক সময় প্রকাশ করা হয়, তীর চিহ্ন উপরের দিকে, যে কোনো একটা তোমরা লিখতে পারো। এটা এক প্রকারের ঘূর্ণন। আরেকটা ঘূর্ণন কি হয় না নিচের দিকে, এই ঘূর্ণনের বিপরীত দিকে, বা এটাকে আমরা যদি এই তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি তাও প্রকাশ করতে পারি। তো এস উপকক্ষে দুটি ইলেকট্রন থাকবে, প্রথমে একটি ইলেকট্রন এই ঘূর্ণনে থাকবে, এরপরে যদি আবার ইলেকট্রন প্রবেশ করে তখন এইভাবে থাকবে। তাহলে এস উপকক্ষের দুটি ইলেকট্রন এইভাবে প্রবেশ করবে। এরপর আমরা দেখব যে পি উপকক্ষ, এই পি উপকক্ষে ইলেকট্রন কিভাবে প্রবেশ করে বা কিভাবে পি উপকক্ষটি ভর্তি হয় আস্তে আস্তে। তাহলে পি উপকক্ষ ভর্তি কিভাবে হয় দেখো, আমরা এখানে ছটা যদি আলাদা এর তিনটি উপকক্ষ আছে, পিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে, সেই জন্য যদি ছটা আলাদা আলাদা এই পি উপকক্ষের চিত্র আমরা অঙ্কন করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই দেখো, তাহলে এইগুলোকে যদি নাম্বার দিয়ে প্রকাশ করি, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। তাহলে পিতে ইলেকট্রন সংখ্যা কতটি থাকে? মোট 6টি। এই ইলেকট্রন সংখ্যাগুলি কিভাবে প্রবেশ করবে দেখো, প্রথমে পিতে যদি একটি ইলেকট্রন প্রবেশ করে এইভাবে প্রবেশ করবে, এরপর পিতে যদি দ্বিতীয় ইলেকট্রন প্রবেশ করে, প্রথম ইলেকট্রন যেইভাবে ছিল এর পরের কক্ষকে আরেকটি ইলেকট্রন এইভাবেই প্রবেশ করবে। যদি পি কক্ষকে আরেকটি ইলেকট্রন প্রবেশ করে তাহলে প্রথম দুটি ইলেকট্রন যেইভাবে প্রবেশ করেছিল তৃতীয় ইলেকট্রন সেই একই ঘূর্ণনে প্রবেশ করবে। যদি পি উপকক্ষে 4টি ইলেকট্রন থাকে, 3টি ইলেকট্রন 4টি থাকলে কিভাবে প্রবেশ করবে না প্রথমে 3টি এইভাবে পূর্ণ হলো, এইবার পুরোটাই দেখো একটা একটা 3টি কক্ষকেই দেখো একটি একটি করে ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে। এরপর যদি ইলেকট্রন পূর্ণ হতে চায় তখন কি হবে না আবার প্রথম থেকে প্রত্যেকটি ঘর যুগ্ম ভাবে পূর্ণ হবে। এইগুলি একক ভাবে, এটি হচ্ছে যুগ্ম ভাবে। যুগ্ম ভাবে পূরণ হচ্ছে ইলেকট্রন, কিন্তু দেখো এই ইলেকট্রনের ঘূর্ণন যা, এই ইলেকট্রনের ঘূর্ণন কিন্তু বিপরীত। যদি পি একক উপকক্ষে 5টি ইলেকট্রন প্রবেশ করে, 1 2 3 একক ভাবে প্রবেশ করলো, এরপর যদি ইলেকট্রন থাকে যুগ্ম ভাবে প্রবেশ করবে কিন্তু বিপরীত ঘূর্ণনে 5টি ইলেকট্রন। যদি পি উপকক্ষে 6টি ইলেকট্রন থাকে, 3টি একক ভাবে পূর্ণ হবে, তারপর আবার প্রথম থেকে পূর্ণ হবে 4 5 6। এই যে আমরা 6টি চিত্র দেখলাম, এই 6টি চিত্রের মধ্যে 1 2 3 এই যে 3টি ইলেকট্রন বিন্যাস P1 P2 P4 এবং P5 এটাকে ধরতে পারি। এই 4টি ইলেকট্রন বিন্যাস, এইগুলিকে বলা হবে অপূর্ণ ইলেকট্রন বিন্যাস। 3 নম্বর যে ইলেকট্রন বিন্যাস আছে P3, পিতে মোট 6টি ইলেকট্রন থাকতে পারে, পিতে আছে কটি না 3টি। সুতরাং এই ইলেকট্রন বিন্যাসটিকে বলা হবে অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ কক্ষক বা অর্ধপূর্ণ উপশক্তি স্তর। এবার 6 নম্বর ইলেকট্রন বিন্যাস, এখানে পিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে, এখানে 6টি ইলেকট্রনই আছে, তাহলে এটি হবে তখন তো আর পরিপূর্ণ, পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস। তাহলে দেখ এখান থেকে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে পি কক্ষ কিভাবে পূর্ণ হবে সেটা যেমন দেখতে পাচ্ছি,
পি কক্ষ পূর্ণ হওয়ার সময় কোন ইলেকট্রন বিন্যাসটি পরিপূর্ণ হবে, কোনটি অর্ধপূর্ণ হবে, কোনটি অপূর্ণ হবে, সেটা আমরা হিসাব করতে পারি। যদি পি কক্ষকে ইলেকট্রন একটি থাকে তার ইলেকট্রন বিন্যাস এইভাবে আসবে, দুটি থাকলে এইভাবে 6 পর্যন্ত আমরা যাব। তো পি কক্ষকে ইলেকট্রন এইভাবে পরিপূর্ণ হয়। এবার যদি আমি ডি উপকক্ষ দেখি, ডি উপকক্ষে 5টি কক্ষক সম্ভব। তাহলে ডি উপকক্ষ, এখানে 5টি উপকক্ষক সম্ভব বা 5টি কক্ষক সম্ভব। এই 5টি কক্ষককে যদি আমরা আলাদা আলাদা করে রাখি, 1 2 3 4, তাহলে জিনিসটা আরো বেশি পরিষ্কার হবে। দেখো, উপকক্ষক গুলো আঁকতে একটু টাইম লাগছে, তোমরাও নিজেরা এইভাবে আঁকতে পারো। দেখো, তাহলে ডি উপকক্ষে মোট ইলেকট্রন সংখ্যা আসবে 10টি। এই 10টা ইলেকট্রন যদি এইভাবে পূর্ণ হয়, 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো সবই ডি উপকক্ষের এক একটি ইলেকট্রন প্রবেশ করবে এবং ডি উপকক্ষের ইলেকট্রন বিন্যাস এইভাবে হবে। ডি উপকক্ষে যদি একটি ইলেকট্রন থাকে D1 বলবো, দুটি ইলেকট্রন থাকলে তাকে বলা হবে D2। যেমন এটাকে আমরা প্রকাশ করতে পারি D1, এটাকে প্রকাশ করতে পারি D2, D3, D4, এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তো ইলেকট্রন প্রথমে কিভাবে প্রবেশ করবে দেখো। প্রথমে একটি ইলেকট্রন প্রথম ঘরে একই রকম স্পিনে, দুটি ইলেকট্রন দুটি ঘরে একই স্পিনে, তিনটি ইলেকট্রন তিনটি কক্ষকে একই স্পিনে, চারটি ইলেকট্রন চারটি কক্ষকে একই স্পিনে, 5টি ইলেকট্রন 5টি কক্ষকে একই ঘূর্ণনে। যখন 6 নম্বর ইলেকট্রন আসবে, 1 2 3 4 5, 6 নম্বর পরিপূর্ণ হতে শুরু করবে বা যুগ্ম হতে শুরু করবে। 7 নম্বর 1 2 3 4 5, এরপর যুগ্ম হতে শুরু করবে 6 7, কিন্তু বিপরীত স্পিনে। 8 নম্বর ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8। 9 নম্বর ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8 9। 10টি ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8 9 10। তো দেখো, ডি উপকক্ষটি এই 10 রকম ভাবে পূর্ণ হতে পারে। সেটা নির্ভর করবে ডি উপকক্ষে কটি ইলেকট্রন আছে তার উপর। ডি উপকক্ষে একটি থাকলে এইভাবে পূর্ণ হবে, ডি উপকক্ষে 5টি থাকলে এইভাবে পূর্ণ হবে, ডি উপকক্ষে 8টা থাকলে এইভাবে পূর্ণ হবে। তো এখানেও দেখো একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। এর মধ্যে দেখো 1 2 3 4 6 7 8 9, এই যে ইলেকট্রন বিন্যাসগুলি আছে কক্ষকে, ডি কক্ষকে, এইগুলিকে বলা হয় অপূর্ণ কক্ষক। এগুলো আমরা কেন বলছি, এর পরবর্তী ক্ষেত্রে আমরা ক্লাস করতে গিয়ে এগুলো কাজে লাগবে। 5 নম্বর
প্রতিটি ঘরে একটি করে ইলেকট্রন আছে, সেজন্য অর্ধপূর্ণ বা ইংরেজি টার্ম হচ্ছে হাফ ফিল্ড অরবিটাল বা হাফ ফিল্ড উপশক্তি কক্ষ। 10 নম্বর, পরিপূর্ণ আছে ইলেকট্রন দ্বারা, সেই জন্য এটিকে বলা হবে পরিপূর্ণ কক্ষ বা ফুলফিল্ড অরবিটাল। তাহলে এইভাবে ডি কক্ষে ইলেকট্রন প্রবেশ করে, সেটা আমরা দেখতে পেলাম। এরপর আমরা দেখবো যে এরপরের যে কক্ষ বা উপশক্তি স্তর এফ, এই এফ উপশক্তি স্তর বা এফ উপশক্তি স্তরে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে। আমরা জানি এফ, এখানে 7টি কক্ষ আছে, 1 2 3 4 5 6 7। এফ কক্ষে মোট 14টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে দেখো, যদি এফ উপকক্ষে একটি ইলেকট্রন থাকে F1, দুটি থাকলে F2, F3, F4, F5, F6, F7, F8, F9, F10, F11, F12, F13, F14। তাহলে এতগুলি ভাবে 14 রকম ভাবে ইলেকট্রন বিন্যাসের সম্ভব। তো 14টি একই সঙ্গে আমরা আঁকতে পারবো না, সেই জন্য এই নামগুলো লিখলাম। এখান থেকে আমরা একটা কক্ষকের সাহায্যে দেখাতে পারবো। যদি এক কক্ষে একটি ইলেকট্রন থাকে, তার ইলেকট্রন বিন্যাস হবে F1। তাহলে একটি ইলেকট্রন প্রথম ঘরে, এটি হচ্ছে অপূর্ণ কক্ষক বা অপূর্ণ শক্তি স্তর। F2, দুটি ইলেকট্রন একই ঘূর্ণনে, এটিও অপূর্ণ উপশক্তি স্তর বা অপূর্ণ অরবিটাল। F3, তিনটি ইলেকট্রন একই ঘূর্ণনে। F4, 4টি ইলেকট্রন একই ঘূর্ণনে। F5, 5টি ইলেকট্রন। F6, 6টি ইলেকট্রন। F7, 7টি ইলেকট্রন। যখন F7 এ আসবে, তখন এই উপকক্ষটি বা এই উপশক্তি স্তরটি অর্ধপূর্ণ হবে বা হাফ ফিল্ড অরবিটাল আমরা বলতে পারবো, কারণ এখানে সবগুলোই সমশক্তি সম্পন্ন স্তর বা ডিজেনারেট অরবিটাল বা ডিজেনারেট সাবসেল, যেটা আমরা আগে কোয়ান্টাম সংখ্যাতে বলে এসেছি, সেখানে গিয়ে দেখতে পারো। এরপর যদি এর পরবর্তী ক্ষেত্রে ইলেকট্রন প্রবেশ করা যাবে, F8, 7টা পূর্ণ হয়ে গেছে। 8 নম্বর কোথায় প্রবেশ করবে? প্রথম ঘরে, কিন্তু বিপরীত ঘূর্ণনে। F9, 7 8 9। F10, 7 8 9 10, কিন্তু বিপরীত ঘূর্ণনে প্রবেশ করছে। যুগ্ম কিন্তু বিপরীত ঘূর্ণন। F11, যুগ্ম কিন্তু বিপরীত ঘূর্ণন। F12, যুগ্ম কিন্তু বিপরীত ঘূর্ণন। F13, F14। তাহলে F14 এ যখন ইলেকট্রন প্রবেশ করবে, দেখো এফ উপকক্ষটি পরিপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ এটিকে বলা হবে ফুলফিল্ড অরবিটাল, ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। তো হুন্ডের সূত্রের সাহায্যে আমরা আজকে দেখলাম যে কিভাবে আমরা উপশক্তি স্তরের মধ্যে যে কক্ষগুলি আছে, সেইগুলিতে ইলেকট্রন কিভাবে পরিপূর্ণ হয়। তো আজকে এটুকুই। তো স্টুডেন্টস, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করো এবং লাইক কমেন্ট শেয়ার করো, যাতে তোমাদের কাছে আমি মোটিভেশন পেয়ে আরো নতুন ভিডিও বানাতে পারি। সবাই আমাকে হেল্প করো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।